নমস্কার সবাইকে। আপনারা দেখছেন ভয়েস অফ দি পিপল, সঙ্গে আমি তমাল ঘোষ। আজ যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্নীতি প্রসঙ্গ। 2011 সালে 13ই মে পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট সরকার পরাজিত হয় এবং নতুন সরকার আসে, তৃণমূলের মমতা ব্যানার্জির সরকার। এবং তিনি শপথ গ্রহণ করার কিছুদিনের মধ্যেই তিনি যে কাজটা করেন, তিনি ভবানীপুর থানায় গিয়ে থানার মধ্যে ঢুকে একজন সিটিং মুখ্যমন্ত্রী, দুজন আসামিকে ছাড়িয়ে নিয়ে আসেন। এখান থেকে একটা বার্তা যায় যে যারা সন্ত্রাসবাদী তারা একটা ভরসা পায় যে এটা আমাদের সরকার, এরা আমাদের কথা বলবে, আমাদের কথা শুনবে, আমরা যাই করি না কেন আমাদের পাশে এরা আছে। এরপরে সারদা বলে একটা চিট ফান্ড কোম্পানি মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা লুট করে। সেখানে আমরা সেই সময়ে জানি আজকে যিনি তৃণমূলের মুখপাত্র, তাকে কুণাল ঘোষ, তাকে রাজ্য পুলিশ, স্বয়ং রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোনো কেন্দ্রীয় বাহিনী নয়, কোনো সিবিআই নয়, কোনো অন্য কোনো বাহিনী নয়, রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তিনি অ্যারেস্টেড হন। তিনি যখন জেলবন্দি অবস্থায় তিনি মিডিয়ার সামনে এসে চিৎকার করে করে বলতেন, সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে, মিথ্যা মামলায় সিবিআই যেখানে মামলা করছে যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, পুলিশ দিয়ে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, সমস্ত সুবিধা সেই সময় যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করুন, যান মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করুন, এইসব কথা তিনি বলতেন। এবং তারপরে নারদার স্কিম হলো, যেখানে বড় বড় তৃণমূলের নেতা মন্ত্রীকে দেখা গেল হাত পেতে টাকা নিতে। একটা ভিডিও ফুটেজ সবাই দেখলাম আমরা, সেখানে বড় বড় নেতা মন্ত্রীদের দেখা গেল হাত পেতে টাকা নিতে। সেখানে যেমন মদন মিত্র থেকে শুরু করে ববি হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, এমনকি শুভেন্দু অধিকারী পর্যন্ত। This is 1,000, this is totally 5 lakh. Company BJP. সবাইকে একের পর এক দেখা গেল তারা টাকা নিচ্ছেন। তারপর শুভেন্দু অধিকারী 2020 সালে নিজেকে বাঁচানোর জন্য হোক বা সিবিআই তদন্ত এড়ানোর জন্য হোক তিনি বিজেপিতে গিয়ে যোগদান করলেন। কেউ বুঝতেও পারলো না নারদার তদন্ত সিবিআই যেটা গ্রহণ করেছিল সেটা আস্তে আস্তে ধামাচাপা পড়ে গেল। আজ 2026 সাল, আজ পর্যন্ত সেই ভিডিও বিজেপির ইউটিউব চ্যানেল থেকে হয়তো ডিলিট করা হয়েছে, কিন্তু প্রত্যেক জায়গায় এখনও খুঁজলে পাওয়া যাবে। ভিডিওটি থেকে গেছে সোশ্যাল মিডিয়ার উপরে অনেক জায়গায়।
সেখানে সবাইকেই এখনও দেখা যায় তারা টাকা নিচ্ছেন, বা এখন সেই নিয়ে কোনো তদন্ত শেষ হলো না। তারপরে তো গরু কয়লা বালি এইসব তো আমরা সবাই জানি, একের পর এক দুর্নীতি। মমতা ব্যানার্জির পরিবারের নামে কলকাতার 3টে রাস্তায়, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, এই 3টে রাস্তায় 35টা প্লট একজন মুখ্যমন্ত্রীর নামে। এগুলো দেখলে আজ সত্যিই পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে লজ্জাই বোধ হয় যে এর আগের মুখ্যমন্ত্রীদের আমরা দেখেছি, কংগ্রেস আমল হোক বা বামপন্থীদের আমল হোক, সিদ্ধার্থ শঙ্কর রায়কে আজ যাই হোক কেউ কোনোদিন চোর বলতো না, চোর বলতে পারবে না। বিধানচন্দ্র রায়কে কেউ কোনোদিন চোর বলতে পারবে না। হয়তো কিছু বিরোধিতা থাকতে পারে, কিছু রাজনৈতিক বিরোধ থাকতে পারে, মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু তাদেরকে কেউই কোনোদিন বলবে না যে এরা অসৎ ছিল, এরা চোর ছিল, এরা মানুষের লুট করতো, কোনোদিন বলবে না। জ্যোতি বসুকে কেউ কোনোদিন বলবে না জ্যোতি বসু মানুষের টাকা লুট করে খেয়েছে, জ্যোতি বসু চোর, কেউ বলবে না। তার স্বয়ং বিরোধীও কোনোদিন এই কথা বলবে না। আর বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা, তারা আমরা দেখেছি একজন মুখ্যমন্ত্রী তিনি কিভাবে তার জীবনটা কাটালেন, তার মৃত্যুর দিন অবধি তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে সাধারণ থাকা এটা কোনো বাই চয়েস না, যে আমি সৎ থাকবো এটা কোনো বাই চয়েস নয়, এটাই সাধারণ মানুষের কাছে, এটাই সাধারণ মানুষের মতো থাকা, এটা তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে শীর্ষ স্তরে থেকেও কীভাবে এত অতি সাধারণ থাকা যায়। তিনি আমাদেরকে এটা দেখিয়ে দিয়ে গেলেন এবং শিখিয়ে দিয়ে গেলেন যে আমার পাশের লোকটা চুরি করলেও আমি এর মতো হব না, এরকম ব্যক্তিও আমাদের দলে আছেন, আমরা চেষ্টা করব সেই মানুষগুলোর মতো হওয়ার। কিন্তু তৃণমূলের যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আজকে রাজনীতিটা করছে, তাদের চোখের সামনে আইডিয়াল গতিটা, তারা যখন দেখছে যে তাদের দলের সর্বোচ্চ নেতার পরিবারের বা নেত্রীর পরিবারের 35টা প্লট কলকাতার 3টে রাস্তায়, তারা কি করে সৎ থাকতে শিখবে, কি করে তারা হিংসাবিহীন রাজনীতি করতে শিখবে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। এরপরে আসলে আবার শিক্ষা দুর্নীতি। বলে না যে একটা মানুষকে মারতে হলে তাকে খুন করে দাও, আর যদি একটা প্রজন্মকে ধ্বংস করতে হয় তাহলে সেখানকার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দাও। সেটাই করলেন এই সরকার। টাকার মাধ্যমে, কোটি কোটি টাকার মাধ্যমে অযোগ্য শিক্ষকদেরকে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে পড়তে বাধ্য করা হলো এই সরকারের দ্বারা, যে শিক্ষকরা নিজেরাই ঠিকমতো জানে না কি পড়াতে হবে। এই হবে তো এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো, একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হলো, এদেরকে একেবারে শেষ করে দেওয়া হলো। এদেরকে এখন মমতা ব্যানার্জি আর কোনো চাকরি দেওয়ারই কেউ থাকবে না, যখন কেউ শিক্ষিতই যখন থাকবে না, চাকরি আর দেবে কাকে? একটা প্রজন্মের মেরুদণ্ড এইভাবে ভেঙে দেওয়া হলো। হাজার হাজার ছেলে মেয়ে আজও কলকাতায় রাস্তায় বসে থাকে, তারা এখনো আশা করে আছে যে তারা চাকরি পাবে। কিন্তু ভোটের আগে মমতা ব্যানার্জি একবার বলেন যে ডবল ডবল চাকরি হবে, আবার একবার এসে বলেন যে না চাকরি হবে না, ভাতা নাও, 1500 টাকা করে ভাতা নাও, ভাতা নিয়ে খুশি থাকো, আমাদেরকে ভোট দাও। এইভাবে চলছে এখন পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গের বিরোধী আসনে যদি এরকমই থাকে, আমরা যেটা দেখছি ইদানিংলি, বিজেপি বিরোধী, হিন্দু করা বিরোধী দল, তারা কি করবে? তারা পার্লামেন্টে গিয়ে ওখানে বলবে আমরা রাম মন্দির করব, কোনো স্কুল করব না, কোনো ইউনিভার্সিটি করব না, কোনো হসপিটাল তৈরি করব না, আমরা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব না, আমরা রাম মন্দির করব। আর জনগণ কি করবে? ওখানে বাটি হাতে ভিক্ষে করবে। আর এদিকে মমতা ব্যানার্জি কি বলছেন? হ্যাঁ, তুমি নরেন্দ্র মোদী বড় হিন্দু, তুমি রাম মন্দির করবে, আমি কেন, আমি কি হিন্দু নই? আমি জগন্নাথ মন্দির করব দীঘায়। চলতে থাকলো এইভাবে। জনগণও বোকামি করছে, জনগণ ভাবছে হ্যাঁ সরকারের হয়তো এটাই কাজ, প্রয়োজন আছে স্কুল করার, ইউনিভার্সিটি তৈরি করার, কর্মসংস্থান করার, হসপিটাল তৈরি করার কি দরকার আছে সরকারের কাজ মন্দির বানানো, সরকারের কাজ মন্দির বানিয়ে দেবে আর জনগণ সেখানে বসে বসে বাটি হাতে ভিক্ষে করবে। এটাই একটা সরকারের কাজ হওয়া উচিত। তা আমরা যারা বামপন্থী, আমরা সারা জীবনের বিরোধিতা করব। আমরা যতদিন সরকারে ছিলাম আমরা চেষ্টা করেছি হিংসাবিহীন রাজনীতিকে প্রমোট করতে, কর্মসংস্থানের দিকে নজর দিতে, শিক্ষা ব্যবস্থাকে আরও সুন্দর করে তুলতে, গ্রামে গ্রামে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি
যা তৈরি হয়েছে তো বামপন্থীদের আমলেই হয়েছে। নতুন কটা ইউনিভার্সিটি তৈরি হলো, নতুন কটা কলেজ তৈরি হলো, নতুন কটা প্রাথমিক বিদ্যালয় তৈরি হলো। 8,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় এই 2020 থেকে 2025-এর মধ্যে বন্ধ হয়ে গেছে। 8,000-এর বেশি প্রাইমারি বিদ্যালয়। কোথায় পড়ে, কারা পড়ে প্রাইমারি স্কুলে? কোটিপতির ছেলেমেয়েরা। মমতা ব্যানার্জির ভাইপোর ছেলে মেয়েকে কি প্রাথমিক বিদ্যালয়ে পড়ায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ায়? কারা পড়ায় প্রাথমিক বিদ্যালয়ে? একেবারে গরিব মানুষরা, কৃষকের পরিবার, শ্রমিকের পরিবার, একটা ভ্যান চালকের ছেলে মেয়ে, একটা রিক্সা চালকের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে পড়ানো হয়। তাদের বড় বড় যে ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে পড়ানোর টাকা নেই, তাদের সামর্থ্য নেই, আর সেই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মার্চ করে দেওয়া হচ্ছে, দুটো স্কুল ভেঙে একটা স্কুল করে দেওয়া হচ্ছে। শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে, দিন দিন শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে, স্কুলগুলো ফাঁকা পড়ে থাকছে। এইভাবে চলছে, আর কোনো কেউই এর প্রতিবাদ করছে না। বিরোধীরা, না রাজ্যসভায় না পার্লামেন্টের মধ্যে। এই বিরোধীগুলো বামেরা আসলে করবে, নিশ্চয়ই করবে। যতদিন বামেরা বিরোধী ছিল, 2018 সাল পর্যন্ত বামেরাই বিরোধিতা করেছে, এবং তখন তৃণমূল পারেনি এইগুলো করতে। তৃণমূল পারেনি তখন 8,000 স্কুল বন্ধ করতে। তৃণমূল পারেনি তখন দীঘায় গিয়ে একটা মন্দির তৈরি করতে, বা এরকমভাবে ভাতা দিয়ে মানুষকে খুশি রাখার চেষ্টা করতে, যে ভাতা নাও, চাকরির আশা করো না। এটা বামেদের আমলে কোনোদিনই পারবে না। বামেরা যদি বিরোধী থাকে, বিরোধী আসনে যদি বামেরা বসে, এই সাহস পাবে না মমতা ব্যানার্জি কোনোদিন। যদি থেকেও যায় সরকারে, থাকার তো কথা নয়, কিন্তু হয়তো এখন বিরোধী যে অবস্থায় আছে বিরোধীরা, সেটা খুবই খারাপ। লড়াই হতে হচ্ছে, সংগ্রাম হতে হচ্ছে, কিন্তু রাজনৈতিকভাবে হারানোটা নির্বাচনের মাধ্যমে সেটা একটু কঠিনই বটে। কিন্তু আমরা কখনোই চাবো না যে বিরোধী আসন দুর্বল হোক, বিরোধীরা আওয়াজ না তুলুক, এবং বিরোধীরা সরকারকে জোর দিয়ে কোনো কাজ করাতে বাধ্য না করাতে পারা, এরকম বিরোধী কোনো দলকে রাখা উচিত নয়। তাই আমি আবার আবেদন করব আপনাদের কাছে, বিরোধী আসনে এমন কাউকে নিয়ে আসুন যারা আওয়াজ তুলবে যে কোনো ধর্মর প্রতিষ্ঠান নয়, মানুষের জন্য কাজ করতে হবে সরকারকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি চাকরি, মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া, এইগুলোকে করতে হবে। কোনো ভাতা দিয়ে মানুষকে খুশি রাখা যাবে না। আপনাদের কাছে এই আবেদন করছি, 26-এ এটা বুঝিয়ে দিন আপনার একটা আঙুলের মাধ্যমে। বলে না, রাজনৈতিকবিদ যারা রাজনীতি করে, তারা 364 দিন, 365 দিনে তো 1 বছর, 364 দিন যারা রাজনীতিতে জিতে আছে, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, এরা 364 দিন এদের হাতেই সব ক্ষমতা। কিন্তু ওই একটা দিন জনগণের হাতে সব থেকে বড় ক্ষমতা থাকে। জনগণ কি চায়, ওই একটা আঙুল, আপনার একটা আঙুলের যা ক্ষমতা আছে, সেটা একটা সরকারকে তৈরিও করতে পারে, একটা সরকারকে ভেঙেও দিতে পারে। তাই আপনার আঙুলের কি ক্ষমতা আছে সেটাকে ভালো করে বুঝুন, সেটাকে প্রয়োগ করুন, এবং সুন্দর বাংলাকে, সোনার বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য, এবং আগামী প্রজন্মেরকে আরও বেটার কিছু দিয়ে যাওয়ার জন্য আপনার আঙুলের শক্তির প্রয়োজন আছে। এটা বুঝুন, এবং সুস্থ রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার চেষ্টা করুন, বিরোধী আসনে বসানোর চেষ্টা করুন। আপনাদের ইচ্ছা, আপনারা যেটা চাবেন সেটাই হবে। আপনারা যদি চান, বামপন্থীরা 34 বছর কেমনভাবে সরকার চালিয়েছে আপনারা দেখেছেন, আপনারা তার প্রমাণ, আমার মুখের কথা তো নয়, আপনারা তো দেখেছেন 34 বছর কেমনভাবে চলেছে। আপনারা যদি চান বামপন্থীরা ক্ষমতায় আসবে, তা বামপন্থীরা ক্ষমতায় আসবে। আপনারা আপনাদের ভোটের মাধ্যমে যদি জেতাতে পারেন তাহলে আসবে। আপনারা যদি চান না বামপন্থীরা বিরোধী আসনে বসুক, তাহলে বামপন্থীরা বিরোধী আসনে বসবে। পুরোটাই আপনাদের হাতে। তাই আবারও বলছি, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, বেল বটন অন করে দিন। নমস্কার সবাইকে।